সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা 2026 নিয়ে একাধিক আলোচনা করেছি এবং আরও করব। আজকের এই ভিডিওতে আমরা 2026-এর যে অধিপতি গ্রহ সূর্য, সান, রবি, সেই রবির বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে জানবার বোঝার চেষ্টা করব। এই গ্রহ, যে গ্রহ আমাদের বছরকে নিয়ন্ত্রণ করছে, দ্য কন্ট্রোলিং প্ল্যানেট অফ দ্য ইয়ার, তার যে ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে যদি আমরা জীবনে একটা স্থান দিতে পারি, ইফ উই ক্যান ইন্ট্রোডিউস দ্য কোয়ালিটিস অফ দ্য প্ল্যানেট ইন আওয়ার লাইফস, তাহলে সেই গ্রহের প্রভাবটা আমরা বিশেষভাবে পজিটিভলি জীবনে পেতে পারি এবং তার যে নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা থেকে আমরা নিজেদের দূরে রাখতে পারি। জ্যোতিষশাস্ত্রে, অ্যাস্ট্রোলজিতে রবিকে ম্যালেফিক, ক্রূর গ্রহ বলা হয়েছে। যদিও রবি আমাদের সৌরমণ্ডলের কেন্দ্রবিন্দু, আমাদের সমস্ত এক্সিস্টেন্সের কারক, প্রাণ শক্তির দাতা। সান ইজ দ্য প্রোভাইডার। সান হচ্ছে টাইম। রবি দিয়ে মাস গণনা হচ্ছে, চন্দ্র দিয়ে তিথি গণনা হচ্ছে, এবং শনি হচ্ছে টাইম কিপার। যে টাইমটা রবি আর চন্দ্র সেট করছে, সেই টাইমের যে রেকর্ড অফ ইভেন্টস, সেটা শনি রাখছে। শনিকে আমরা বলতে পারি জোডিয়াকের, কালপুরুষের এই জোডিয়াকের যে 360 ডিগ্রি, তিনি হচ্ছেন চিত্রগুপ্ত। তিনি সমস্ত অ্যাকাউন্টিংটা করছেন। চিত্রগুপ্ত যেরকম ডিভাইন অ্যাকাউন্টেন্ট, সেরকম শনি হচ্ছেন অ্যাস্ট্রোলজির একটা অডিটার। তো রবি আর চন্দ্র থেকে আমরা যে সময়টা পাচ্ছি, দ্য টাইম দ্যাট ইজ জেনারেটেড থ্রু সান অ্যান্ড মুন, সেই সময়ে আমাদের জীবনের অভিজ্ঞতা, অনুভব কি হচ্ছে, সেই অ্যাকাউন্টিংটা, সেই রেকর্ডটা কিন্তু স্যাটার্ন রাখছে। এবার এই রবি যখন বছরের নিয়ন্ত্রক হয়ে গেল, তখন আমাদের বিশেষ কিছু বুঝতে, জানতে হবে এবং পালন করতে হবে। রবির কথা আমরা আলোচনা করেছি যে সবসময় নতুন একটা অধ্যায়, কারণ নাম্বার 1, এক সংখ্যা, প্রথম সংখ্যা, আদি সংখ্যা, দ্য ফার্স্ট নাম্বার। সুতরাং নতুন একটা জীবনের সূচনা হবে। নতুন সূচনা মানে পুরাতনকে পিছনে ফেলা। এইবার রবি যে প্রোভাইডার, রবির সঙ্গে আমরা যে শ্রী বিষ্ণু নারায়ণের যে অবতারকে সংযুক্ত করেছেন, তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। এবার শ্রীরামের চরিত্রের দিকে আমাদের তাকাতে হবে। এখন অনেকেই মনে করবেন যে এইসব ভাষণ, প্রবচন, এগুলো আমাদের বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে এর কোনো প্রাসঙ্গিকতা নেই, এর কোনো রেলেভেন্স নেই। সেটা মানুষ মনে করতেই পারেন। সকলের, প্রত্যেক মানুষের একটা রাইট টু পারসেপশন অ্যান্ড ওপিনিয়ন আছে। কিন্তু যারা এই আঙ্গিকে চিন্তাভাবনা করবেন, তাদের কিন্তু একটা বিশেষ পজিটিভ এনার্জি এবং সারা বছরকে হ্যান্ডেল করার একটা তারা সলিউশন পাবেন, তারা একটা মাধ্যম পাবেন। এই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, তার মধ্যে যে বিশেষ কোয়ালিটিটা, সেটা হচ্ছে তিনি মর্যাদা পুরুষোত্তম। অর্থাৎ তিনি আমাদের মতো শুধু এই রবির যে সম্মান বা গৌরব, যে গরিমা, যে নাম যশ, নেম ফেমকে আমরা খুব প্রত্যাশা করি, যেটা আমাদের কাছে বিশেষ একটা আকাঙ্ক্ষার জায়গা, এই নেম ফেম, নাম যশ, গৌরব, সম্মানের চেয়েও মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম এই কারণে, কারণ তিনি নিয়ম, শৃঙ্খলা, শালীনতা, এই সীমা পরিসীমাকে পালন করেছেন। তিনি ধর্মকে অনুসরণ করেছেন। হি হ্যাজ আপহেল্ড হিজ কারেক্ট পাথ। এই যে বিষয়টা, এই যে তার সদাচার, এই যে তার শালীনতা, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা সাধারণ মানুষ অনেক দূরে আছি। আমরা সাধারণ মানুষ বলে আমাদের জীবন কিন্তু সাধারণ।
এবার এখানে আমাদের একটা মিসকনসেপশন আছে যে অসাধারণ যেই হয়ে গেল, যেই একটা গ্রেটনেস, একটা মহিমা, একটা মাহাত্ম্য, একটা বিশাল নামযশ, একটা লেজেন্ড হয়ে গেল, তার জীবন থেকে সব দুঃখ কষ্ট ক্লেশ মুছে গেল। একেবারেই নয়। এই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মাধ্যমেই আমরা জানতে পারি যে তিনি স্বয়ং ভগবান অবতার হয়ে এসেও তার জীবনে তিনি কি অনুভবের ধারার মধ্যে পড়েছেন। এটা শুধু ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র নয়, দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও আমরা দেখেছি ড্রামাটিক টার্ন অফ ইভেন্টস। এই যে ড্রামাটিক টার্ন অফ ইভেন্টস জীবনে যে এক মুহূর্তে মধ্যে ন্যানো সেকেন্ড লাইফ ক্যান চেঞ্জ, এই জায়গার যে ব্যালেন্সটা মেনটেন করা, এইটা হচ্ছে সবচেয়ে বড় লাইফ লেসন, যেটা আমাদের কিন্তু জীবনে গ্রহণ করতে হবে। এবং 2026-এর পুরো বছরটা গ্রহরাজ শনি কালপুরুষের দ্বাদশে থাকবে। ডিসেম্বরের 5 তারিখ অবধি একাদশে রাহু থাকছে, অগস্ট মাস অবধি শতভিষা নক্ষত্রে। মঙ্গলের অত্যন্ত ড্রামাটিক, অত্যন্ত কমপ্লিকেটেড ট্রানজিটস আছে। তুঙ্গস্থ হবে, মঙ্গল রাহু একত্র হবে, মঙ্গল শনি একত্র হবে। তারপর মঙ্গলের উপর শনির দৃষ্টি থাকবে, তারপর মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকবে, তারপর মঙ্গল নিচস্থ হবে, তারপর মঙ্গল কেতুযুক্ত হবে। সো মেক নো মিস্টেক, ইট ইজ গোয়িং টু বি আ টার্বুলেন্ট ইয়ার। এবার এই বিষ্ণু অবতার শ্রী রামচন্দ্রের যে কোয়ালিটিসগুলো, এই কোয়ালিটিসগুলো আমাদের জন্য বিশেষভাবে প্রয়োজন। 2026-এ তো অবশ্যই, পুরো 2032 অবধি যে টার্বুলেন্সটা চলবে, তার জন্য কিন্তু এই যে আইডিয়ালটা, এই যে আমাদের সামনে একটা দৃষ্টান্ত, এটাকে অবলম্বন করে চলা কিন্তু বিশেষ জরুরি। রবি সান সূর্যের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সূর্য যে তার আলো প্রদান করছে, অ্যাজ দ্য প্রোভাইডার অফ লাইট অ্যান্ড লাইফ টু দ্য ইউনিভার্স, টু দি আর্থ, টু দ্য প্ল্যানেটস, সে কিন্তু কোনোভাবেই কোনো বিচার করে না যে বুধ ছোট, বৃহস্পতি বড়, মঙ্গল লাল, শুক্র ব্রিলিয়ান্ট। তার মধ্যে কিন্তু কোনো বিচার নেই। একটা কমপ্লিটলি আনকন্ডিশনাল, বিচারহীন, বৈষম্যহীন কিন্তু বিচ্ছুরণ, যাকে বলা হয় অহৈতুকী। এই যে আনকন্ডিশনাল ভাবটা, এটা অত্যন্ত কঠিন আমাদের জন্য, নো ডাউট। কিন্তু এই আনকন্ডিশনাল অ্যাটিটিউডটা আমাদের আনবার প্রয়াস করতে হবে। অবশ্যই আমরা 100-তে 100 পাবো না, আমরা 100-তে হয়তো একই পাবো, হয়তো শূন্যই পাবো। পরীক্ষার প্রশ্নপত্রে একটাও উত্তর হয়তো দিতে পারবো না, কিন্তু দ্যাট উই হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম ইজ ইম্পর্টেন্ট। তো এই যে আনকন্ডিশনাল বৈষম্যহীন বিষয়টা, অ্যাটিটিউডটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। বৈষম্য কখন হয়? প্রথম হচ্ছে আমি থেকে আমার, আমার থেকে হচ্ছে মমতা, একটা কানেকশন। আমি থেকে হয়ে গেল আমার, আমার যারা যারা আছে, আমার যা কিছু আছে, তার মধ্যে আমি ডিস্টিংশন করব, ডিফারেন্সিয়েশন করব, যে এটা আমার বেশি ভালো, বেশি কাছে, এটা আমার একটু দূরের, কম ভালো লাগার। এই যে বৈষম্যটা এলো, এটা কিন্তু সেই আমিত্ব থেকে। এবং রবি হচ্ছে আমাদের আত্মাকারক গ্রহ।
সোল সিগনিফিকেটর। রবি যখন নেগেটিভ হয়ে গেল, রবি যখন ম্যালেফিক ক্রূর গ্রহ হয়ে গেল, তখন সে আমাদের সেই অহংকারটা দিচ্ছে, সেই আমিত্বটা দিচ্ছে, এবং সেখান থেকে শুরু হচ্ছে বৈষম্য। একেবারে উল্টো, যেটা অহৈতুকী, আনকন্ডিশনাল, বিচারহীন, বৈষম্যহীন হওয়ার কথা, সেটা কমপ্লিটলি কন্ডিশনাল হয়ে গেল। তো এই যে ফ্লিপ সাইডটা, যে ফ্লিপ সাইডে আমরা অবস্থান করে আছি, সেখান থেকে আমাদের কমপ্লিট একটা ইউটার্ন নেওয়ার প্রয়াস করতে হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার এই শ্রীরামচন্দ্রের মধ্যে যে মর্যাদা পুরুষোত্তম, তিনি যে সমস্ত নিয়ম, সমস্ত সীমারেখা পালন করেছেন, শালীনতা, সদাচার, এই জায়গাতে আমাদের একটা অ্যামর ফাতি বলে একটা ল্যাটিন ফ্রেজের দৃষ্টান্ত এসে যায়। এই অ্যামর ফাতি হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ, যার অর্থ হচ্ছে লাভ অফ ফেট। যে টোটাল আপনার জীবনে যা কিছু ঘটছে, হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন ইউর লাইফ, সেখানে কোনো অভিযোগ নয়, কোনো অন্যদের দায়ী করা, দোষারোপ করা নয়, কিন্তু আমার জীবনে যা কিছু ঘটছে সেটাকে আমি গ্রহণ করছি, সেটাকে আমি স্বীকার করছি, সেটাকে আমি বরণ করে নিচ্ছি, সেটাকে আমি এমব্রেস করছি, অ্যাকসেপ্ট করছি। কেন করছি, কিভাবে করছি? না, উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং, এই বোধের মাধ্যমে যে আমার জীবনে যা কিছু ঘটছে, সব কিছুর কারণ, কজ কিন্তু আমি। আমার জীবনে যা কিছু ঘটছে সেটা নিমিত্ত মাত্র আমার কর্মকে ভোগ করাবার জন্য। এই যে ল্যাটিন ফ্রেজটা, এটা স্টয়িক ফিলসফির একটা অংশ। নিৎসে যিনি ছিলেন, ফ্রেডরিক নিৎসে, উনি বলতেন যে দিস ইজ দ্য ফর্মুলা ফর গ্রেটনেস ইন আ হিউম্যান বিং। এবার স্টোয়িক দর্শন আর আমাদের হিন্দু সনাতন ধর্মকে যদি আমরা কম্বাইন করি, তাহলে আমরা একটা সুস্পষ্ট চিত্র পাচ্ছি। এই যে অ্যাকসেপ্টেন্সটা, এই যে এমব্রেসটা, এটা কোনো একটা জাস্ট হতাশ হয়ে, নিরাশ হয়ে, আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই বলে যে একটা প্যাসিভ রেজিগনেশন, তা কিন্তু নয়। যে আর কি করবো, আর তো কোনো গতি নেই, এটা জীবনে যা ঘটছে এটাকে মেনে নিতেই হবে, এই অ্যাটিটিউড কিন্তু নয়। এটা একটা অ্যাক্টিভ অ্যাকসেপ্টেন্স অফ সার্কামস্ট্যান্সেস, যে আমার জীবনে যা কিছু ঘটছে সেটা আমার নিজের কর্মের কারণেই ঘটছে, সেটাকে আমি গ্রহণ করছি। কেন? তার কোর প্রিন্সিপাল একটা আছে। কোর প্রিন্সিপাল হচ্ছে যে জীবনের একটা উদ্দেশ্য আছে, যেটা আপনাদের বলেছি, মানব জীবনের উদ্দেশ্য, লক্ষ্য, তার আত্মসাক্ষাৎকার, তার নিজের পরিচয়টা সে ফিরে পাবে, যেটা আমরা ওই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি আছে এখন, রিটার্ন টু ইয়োর অরিজিন। এই যে পারপাস, এই যে লক্ষ্য, যেটা ঋষি অরবিন্দ বলেছেন যে মানুষকে নিজের পুরো অস্তিত্বকে অতিক্রম করতে হবে। ম্যান হ্যাজ টু গো বিয়ন্ড হিজ এক্সিস্টেন্সিয়াল লেভেল টু আ হায়ার এক্সিস্টেন্সিয়াল লেভেল। তাকে তৈরি হতে হবে নেক্সট লেভেলের জন্য। এই জীবনের যে সমস্ত যা দৈব দুর্বিপাক, কষ্ট, ক্লেশ, ভালো মন্দ সব কিছু, এর মাধ্যমে
আমরা নিজেদের আরও তৈরি করব। শুধুমাত্র যে জীবনে যা কিছু ঘটছে সেটাকে একটা সহনশীলতার মাধ্যমে, একটা ধৈর্যর মাধ্যমে, একটা সহিষ্ণুতার মাধ্যমে যে শুধু টলারেট করা আর এন্ডিওর করা তা নয়। এই সমস্ত জীবনের ঘটনা এক একটা ইভেন্ট আমাদের জীবনে আমাদের ট্রান্সফরমেশনকে ফিউয়েল করবে, আমাদের জীবনে আমূল পরিবর্তনের অনুঘটক। সেই জন্য আমর ফাতি। এবং আমাদের যে একটা অস্বস্তি, একটা অসুবিধে, একটা অস্বচ্ছন্দ, আরামহীন যে একটা জায়গা, যেটাকে আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। হিউম্যান আর্জ হচ্ছে টু এসকেপ ফ্রম ডিসকমফর্ট অ্যান্ড আনসার্টেনটি। কিন্তু এখানে কোনো এসকেপ নেই। হিউম্যান লাইফ, মানব জীবন এমনভাবে তার ডিজাইন করা, নকশাটা এমনই যে চ্যালেঞ্জেসের মাধ্যমে, জীবনে নানান রকম দুঃখ, কষ্ট, ক্লেশ, উত্থান পতনের মাধ্যমে আমাদের নিজেদের একটা আপগ্রেডেশনের, নিজেদের একটা রিবুটিংয়ের প্রচেষ্টা করে যেতেই হয়। এটাই নিয়ম। তার জন্য আমাদের স্যাটার্ন চ্যালেঞ্জ করে। Saturn throws challenges at us. Saturn calls us to war. Saturn calls us to fight. এই আমর ফাতি, এই যে ফিলসফিটা, এই যে দর্শনটা, তার বিশেষ প্রয়োগ নিয়োগ আছে যে আমাকে আমার জীবনে যা যা ঘটছে আমি তার ব্যাকগ্রাউন্ডটা জানি না, আমি কজটা জানি না, কিন্তু এই দর্শনের মাধ্যমে আমি কজটা জানছি। কর্মের সিদ্ধান্তর মাধ্যমে আমরা কারণটা জানছি। এখানে আমাদের এই রেসপন্স টু অ্যাডভার্সিটি, জীবনে যখন বিশেষ দুর্ভাগ্য, দুর্ভোগ, দৈব দুর্বিপাক আসছে, তখন আমাদের যেভাবে আমরা রিয়্যাক্ট করি, আমাদের যে প্রতিক্রিয়া, সেখানে শুধুমাত্র উৎকণ্ঠা, উদ্বেগ, দুঃখ, কষ্ট, ক্লেশ, অভিযোগ, দোষারোপ এই থাকে। কিন্তু এই যে রেসপন্সটা, এটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যেতে পারে। আমাদের যে ক্ষোভ, আমাদের যে উৎকণ্ঠা, রিজেন্টমেন্ট, অ্যাঙ্গার, অ্যাংজাইটি, এইটা পরিবর্তন হয়ে যাবে যখন আমরা বুঝবো যে আমরাই হচ্ছি কালপ্রিট। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এন নাম্বার অফ পিপলকে এবং ভগবান, স্বয়ং ভগবানকে কালপ্রিট না করে যখন আমরা বুঝবো যে আমরাই কালপ্রিট, তখন কিন্তু আমাদের একটা পরিবর্তন হবে। এবং তখন আমাদের পুরো লাইফের যে কোয়ালিটি, যে এনার্জি, সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই চ্যালেঞ্জগুলো আমাদের সাড়ে সাথী, ঢাইয়া, নোডাল রিটার্ন দিয়ে থাকে, সেই চ্যালেঞ্জগুলোর মাধ্যমে আমাদের কিন্তু একটা এই আমর ফাতি, এই লাভ অফ ফেট, এই জায়গাটা আমরা বুঝতে পারবো, জানতে পারবো এবং সেখানে প্রপার ওয়েতে লাইফ লিড করতে পারবো। ভগবান শ্রী রামচন্দ্র যখন তার রাজ্যাভিষেক হবে, করোনেশন টু দ্য থ্রোন, তার প্রাক্কালে তাকে বলা হলো যে তাকে 14 বছরের বনবাস। এই যে ড্রামাটিক টার্ন অফ ইভেন্টস, আমাদের বললে আমরা সঙ্গে সঙ্গে বন্দুক বার করে বাবাকে গুলি করে দেবো, খুন করে দেবো। কী যে হবে ভগবানই জানে। অন্তত যে ভাই আমাকে রিপ্লেস করবে তাকে আমি খুন করে দেবো। রামচন্দ্র বলছেন কৈকেয়ী রাম সংবাদে, পিতা দীন মোহে কানন রাজু। পিতা দীন মোহে কানন রাজু। বাবা, পিতা আমাকে জঙ্গলের রাজত্ব দিয়েছেন।
এই হচ্ছে অ্যামরফাতি, অ্যাকসেপ্টেন্স, এমব্রেস অফ ইভেন্টস অফ লাইফ। 2026 আমাদের জীবনে কিন্তু যার যাই দশা অন্তর্দশা হোক না কেন, যার জন্মছকে যাই গ্রহ সন্নিবেশ হোক না কেন, এই যে সংখ্যা 1, এই যে গ্রহ রবি, তার যে প্রভাব, সেখানে কিন্তু আমাদের জীবনে অবশ্যই এরকম ড্রামাটিক টার্ন অফ ইভেন্টস হবে, যার মাধ্যমে জীবনে পরিবর্তন আসবে। এবং গ্রহরাজ শনি বসে আছেন দ্বাদশে। বুক অফ জন বাইবেলে, খ্রিশ্চানদের বাইবেলে বুক অফ জনে জিসাস ক্রাইস্ট বলছেন, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। শনি হচ্ছে সূর্যপুত্র। এই যে আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান, রবি আর শনির মধ্যে কানেকশনটা দেখুন। মর্যাদা পুরুষোত্তম, নিয়ম পালন করা, ধর্মকে আপহোল্ড করা, সমস্ত কিছু কিন্তু শনির বৈশিষ্ট্য। বৈষম্যহীন, বিচারহীনভাবে অহৈতুকী দান, প্রোভাইডার, কোনো বৈষম্য নেই, কোনো পক্ষপাতিত্ব নেই, নিউট্রাল, কোনো আসক্তি, অ্যাটাচমেন্ট নেই, একদম কাঁটায় কাঁটায় নিয়ম মাফিক সূর্যোদয় সূর্যাস্ত। আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। এই আমরা হয়তো ভাববো যে বছর 8 সংখ্যা হবে, গ্রহরাজ শনি অধিপতি হবেন, সেই বছর শনির একটা বিশেষ প্রাধান্য থাকবে, অবশ্যই থাকবে, নিঃসন্দেহে থাকবে। কিন্তু রবির বছরে 2026-এ আমরা যদি একটু গভীরে প্রবেশ করে দেখি, যেভাবে আমরা দেখছি, সেখানে কিন্তু আমরা শনির একটা বিশেষ ভূমিকা পাচ্ছি। সেন্টার অফ দ্য সোলার সিস্টেম থেকে রবি আমাদের যে বার্তা দিচ্ছে, যে মেসেজটা দিচ্ছে, যে লাইফ লেসেন্সগুলো দিচ্ছে, ফার্দেস্ট পয়েন্ট অফ দ্য ভিজিবল সোলার সিস্টেমে যে শনি বসে আছে, তারও কিন্তু একই বার্তা, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। তো 2026-এ কিন্তু উই আর গোয়িং টু বি চ্যালেঞ্জড by Saturn and Sun, by father and son both. তো এই যে রবির যে কোয়ালিটিটা, অ্যাকসেপ্টেন্স, অ্যামরফ্যাতি, টলারেন্স, এবং শুধু একটা হায় হায় মেরে ফেললো রে ভগবানের অবিচার, অন্যায় অবিচার, আমাকে কিছুই দিলেন না, যত কষ্ট ক্লেশ আমাকে দিলেন, আর যত ভালো মন্দ মন্ডা মিঠাই আমার আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিলেন, এই অ্যাটিটিউড না, এই মানসিকতা নয়। জীবনের সমস্ত অবস্টেকলস, হিন্ড্রেন্সেস, ডিফিকাল্টিসকে এক একটা টুল ফর রিবুটিং করে নেওয়া। তো এই অ্যাটিটিউড নিয়ে কিন্তু আমাদের অতি অবশ্যই চলতে হবে। রাম রক্ষা স্তোত্র আমি আপনাদের আগেও বলেছি, এটা অবশ্যই পালন করবেন, জপ করবেন রেগুলার বেসিসে। অবশ্যই তুলসীর মালার যে জপ করার কথাটা বলেছি সেটা করবেন। তুলসী মালাতে রাম রাম, সিয়া রাম, জয় সিয়া রাম, জয় শ্রীরাম, এই যে জপটা, যেটা মকর সংক্রান্তিতে শুরু করবেন, সেটা কিন্তু কন্টিনিউ করবেন এভরিডে। বিগিনিং হচ্ছে মকর সংক্রান্তি, এবং রবির যে এই মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তির মাধ্যমেই কিন্তু এতটা
আমরা সংক্রান্তিকে, ট্রানজিটকে গুরুত্ব দিচ্ছি। এই মকর সংক্রান্তি যখন রবি তার উত্তরমুখী যাত্রা শুরু করছে দক্ষিণ গোলার্ধ থেকে, সেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ এই উত্তরণটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা গ্রহের রাশির পরিবর্তন, রাশি সঞ্চার গুরুত্বপূর্ণ এই কারণে নয় যে আমরা হাঁ করে মশামাছির মতো ফলাফলটা গিলব। যে ফলাফলটা হচ্ছে, যে ফলাফলটা জীবনে আমরা প্রত্যক্ষ করব, অনুভব করব, তার মাধ্যমে যেন আমরা একটা আত্মবিশ্লেষণ করি, একটা সেলফ এক্সামিনেশন করি যে হোয়াট ওয়েন্ট রং অ্যান্ড হোয়াট ক্যান উই ডু বেটার। রাশিফলের গুরুত্ব শুধু রাশিফলটা খাওয়া নয়, তার মাধ্যমে হোয়াট নেক্সট মুভমেন্ট। তো অবশ্যই আমরা অলস, আমরা তমগুণে ভরপুর, আমাদের সেই প্রচণ্ড রেজিস্ট্যান্স টু চেঞ্জ, এবং অবশ্যই আমাদের অজ্ঞানতা, শাস্ত্র পাঠের অভাব, শাস্ত্র অধ্যয়নের অভাব, যেই কারণে আমরা রাশিফলকে শুধু সাময়িক, তাৎক্ষণিক তার যে প্রভাব ফলাফল সেই জায়গাতেই সীমাবদ্ধ করে রেখেছি। সেই জায়গায় আমরা দারুণ, এক একজন আমরা মর্যাদা পুরুষোত্তম, ভীষণভাবে পরিসীমাকে মান্যতা দিয়ে চলছি। কিন্তু ওই সীমাটাকেই যে আমাদের উল্লঙ্ঘন করতে হবে, সেই জায়গাটাতে কিন্তু আমরা কিছুতেই পৌঁছতে পারছি না। তো 2026 ইজ গোয়িং টু বি আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং ইয়ার। নাম যশ নেম ফেম কিন্তু এমনি এমনি হয় না। দ্য ভেরি বিগ প্রাইস ট্যাগ উইচ কামস উইথ ইট। মানব জাতির ইতিহাসে একটা প্রবাদ প্রতিম মানুষ দেখাতে পারবেন না যার জীবনে প্রচণ্ড ঝড়, প্রচণ্ড দৈব দুর্বিপাক, ক্লেশ, পীড়া অনুভূতি হয়নি। তার মাধ্যমেই কিন্তু হবে। প্রচুর পরিবর্তন আসছে, প্রচুর ড্রামাটিক টার্ন অফ ইভেন্টস আসছে, এবং আমাদেরও কিন্তু বলতে শিখতে হবে, পিতা দীন মনে মোহে কানন রাজু। পিতা দীন মোহে কানন রাজু। যা এক্সপেক্ট করছি, যা প্রত্যাশা করছি, তার কমপ্লিটলি রিভার্স সিনারিও যদি জীবনে আমরা দেখতে পাই, যদি জীবনে সেই কমপ্লিট রিভার্সালের এক্সপিরিয়েন্স হয়, সেখানেও কিন্তু সেই অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সেই এমব্রেসটা আমাদের রাখতে হবে। কারণ এটা রবির বছর, আর রবির সঙ্গে তার পিতা পুত্র একসঙ্গে চলছে। আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। এই অ্যাকসেপ্টেন্স, এই এমব্রেস, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, নিজেদের উন্নত করে, নিজেদের রিবুট করে কিন্তু আমাদের এগোতে হবে। এবং তার জন্য এই আমর ফাতির যে দর্শনটা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং অহৈতুকী, বৈষম্যহীন, বিচারহীন যতটা আমরা হতে পারবো, ভীষণ কঠিন, কিন্তু একটা অন্তত সচেতন কনসিয়াস প্রয়াস, একটা চেষ্টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই যে আমাদের শনি গ্রহরাজ স্যাটার্ন, অডিটর জেনারেল, জোডিয়াকের যিনি চিত্রগুপ্ত, তিনি কিন্তু প্রতি মুহূর্তে গান গাইছেন। হি ইজ হামিং। এভরি ব্রেথ ইউ টেক, এভরি স্টেপ ইউ টেক,
আই এম ওয়াচিং ইউ। তো গ্রহরাজ আমাদের ওয়াচ করছেন। শনি টাইম কিপার, তিনি নোট করছেন যে টাইম জেনারেট হচ্ছে রবি আর চন্দ্রের মাধ্যমে, সেই সময় ইন দিস ওয়ার্ল্ড অফ টাইম কজেশন স্পেস আমরা কি করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই দর্শনটাকে আমাদের অবলম্বন করতে হবে, অনুসরণ করতে হবে, মনের রিয়াকশনটাকে পরিবর্তন করতে হবে। এক্সট্রিমলি ডিফিকাল্ট টাস্ক। আইআইটি, আইআইএম, হার্ভার্ড, বার্কলি, ম্যাসাচুসেটসে সহজে এন্ট্রি পাওয়া যায় না। আইএএস, আইএফএস, আইআরএস এই সমস্ত পরীক্ষায় সহজে উত্তীর্ণ হওয়া যায় না। প্রচুর পরিশ্রম, প্রচুর মনোবল, প্রচুর মনের জোর। তো সেইভাবে কিন্তু আমাদের এগোতে হবে। 2025 থেকে এভরি ইয়ার ইজ গোয়িং টু গেট টাফার। প্রত্যেকটা বছর কিন্তু আরও কঠিন হবে। এরপর বৃহস্পতি প্রবেশ করবেন রাহুকেতুর অ্যাক্সিসে। তো এই করে 2027-এ প্রবেশ করবেন। তো এইভাবে কিন্তু আমাদের আরও অনেক চ্যালেঞ্জেস আসছে, যার জন্য এই 2026-এ যদি আমরা এই মর্যাদা পুরুষোত্তমের এই বৈশিষ্ট্যগুলোকে একটু অবলম্বন করে চলতে পারি, একটু প্রচেষ্টা করতে পারি, টু আপহোল্ড আওয়ার ইন্ডিভিজুয়াল ধর্মা, টু লার্ন দ্য লাইফ লেসন্স, তাহলে কিন্তু আমাদের চলার পথ, জার্নি উইল বিকাম মাচ 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 ইজিয়ার। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপাবন্তা।